যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, ওয়াশিংটনের আক্রমণে কয়েকজন হতাহত। জবাবে জর্ডান সহ 5 দেশে মার্কিন ঘাঁটিতে আঘাত আইআরজিসির। আজব সাগরে 14টি জাহাজে আক্রমণ জেলেনস্কি বাহিনীর। ইউক্রেন জুড়ে রুশ হামলায় আরও 4 জনের প্রাণহানি। সুমি অঞ্চলের বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি মস্কোর। ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্স, স্পেন। তীব্র দাবদাহে ইউরোপে জুনের শেষ সপ্তাহে 10,000-এর বেশি মানুষের মৃত্যু। বন্যার কবলে ভারতের জম্মু কাশ্মীর। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, দ্বিতীয় সেমিতে 2 চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া নজিরবিহীন হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে মার্কিন সেনারা। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে থাকা মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইরানের ওপর একের পর এক বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইরানে আত্মঘাতী নৌ ড্রোন ব্যবহার করার দাবিও করেছে ওয়াশিংটন। হামলার পর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও মাশাহের সহ বেশ কয়েকটি এলাকা। হামলায় ইরানের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন পাল্টা প্রতিরোধ হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে থাকা মার্কিন বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। আইআরজিসির দাবি, তাদের এই নিখুঁত আঘাতে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির জ্বালানি ডিপো, বাহরাইনের মার্কিন ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কুয়েতের হিমার্স রকেট ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর আগে এক বিবৃতিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানায় ইরান। তেহরানের অভিযোগ, মাত্র 25 দিন আগে হওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘন করে জাতিসংঘ সনদের পরিপন্থী কাজ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টাপাল্টি তীব্র সংঘাতের মাঝেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। ওয়াশিংটন সাফ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণে নেই এবং থাকবে না। তবে মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে নতুন জ্বালানি করিডোর গড়ে তুলতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। 4 দশকের বেশি সময় বন্ধ থাকা কিরকুক বানিয়াস তেল পাইপলাইন পুনরায় চালুর পরিকল্পনা এখন শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। বিশ্লেষকদের মতে এটি শুধু জ্বালানি নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত প্রায় 500 মাইল দীর্ঘ ঐতিহাসিক তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে এই 3 দেশ। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অচল থাকা কিরকুক টু বানিয়াস পাইপলাইন আবার চালুর বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সিরিয়া ও ইরাক বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে কাজ করছেন। 1952 সালে নির্মিত এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল তেল পরিবহন করা হতো। তবে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নেয়ায় 80-র দশকে এটি বন্ধ করে দেয় বাগদাদ। পরে 2003 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পাইপলাইনটি কার্যত অচল হয়ে পড়ে।
ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পর হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব আরও জোরালো হওয়ায় বিকল্প রপ্তানির পথ খুঁজতে তৎপর হয় ইরাক। যুদ্ধের সময় ট্রাকে করে সীমিত পরিমাণ তেল সিরিয়ায় পাঠানো হলেও তা চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। তাই পুরনো এই পাইপলাইন কার্যকর করাকেই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে বাগদাদ। তবে সংস্কার শেষে এটি চালু হতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প কেবল জ্বালানি পরিবহনের উদ্যোগ নয়, বরং ইরানের হরমুজ নিয়ন্ত্রণের বিকল্প গড়ে তোলা এবং সিরিয়াকে নতুন আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত করারও কৌশল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেও মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার শরণার্থী শিবিরে হামলায় শিশুসহ নিহত হন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে কায়রোতে নতুন করে আলোচনায় হামাস। অন্যদিকে তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। স্থানীয় সময় রোববার মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে 9 বছর বয়সী এক শিশু নিহত হয়। একই দিনে গাজা সিটির সাবরা এলাকায় একটি লৌহ শিল্প কারখানায় ইসরায়েলের ড্রোন হামলায় হতাহত হন আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে জানায়, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এর আগে ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে মিশরের কায়রোতে নতুন দফায় আলোচনা করছেন হামাস নেতারা। এতে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় থাকলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর মেলেনি। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,৭৪,০০০ মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও চলছে মরদেহ উদ্ধারের কাজ। অন্যদিকে তেল আবিবের হাবিমা স্কোয়ারে সাপ্তাহিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। গাজায় যুদ্ধ, ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব এবং প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের নীতির সমালোচনা করেন তারা। যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিন প্রশ্নে রাজনৈতিক সমাধানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আজব সাগরে 14টি রুশ জাহাজে হামলার দাবি করেছে ইউক্রেন। কয়েকদিনের ব্যবধানে অন্তত 90টি জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল স্থগিত করেছে মস্কো। একই সঙ্গে রাশিয়ার সিজরান তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মস্কোর বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন অন্তত 3 জন। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় আরও 4 জনের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে সুমি অঞ্চলের একটি বসতির নিয়ন্ত্রণ নেয়ারও দাবি করেছে মস্কো। আজব সাগরে অভিযান চালিয়ে 10টি তেলবাহী ট্যাঙ্কার ও 4টি ফেরিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের ড্রোন বাহিনী। পাশাপাশি রাশিয়ার সিজরানে একটি বড় তেল শোধনাগার এবং ক্রিমিয়ার কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছে তারা। এসব হামলার পর আজব সাগরের সঙ্গে সংযুক্ত ডন আজব খাল দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, হামলায় কের্চ প্রণালীর মাধ্যমে রাশিয়ার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ পড়েছে এবং অধিকৃত দক্ষিণ ইউক্রেন থেকে পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে রাশিয়ার সিজরান তেল শোধনাগারে ড্রোন হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ এবং আকাশ জুড়ে কালো ধোঁয়া দেখতে পান। একই সময়ে ক্রিমিয়াগামী স্থল ও নৌপথেও একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। ইউক্রেনের দাবি, এসব হামলার লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক রসদ সরবরাহ দুর্বল করা। এছাড়া অধিকৃত ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলাও তাদের টার্গেট। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সর্বশেষ দনিপ্রোপেত্রোভস্ক ও খেরসনে রুশ হামলায় বেশ কয়েকজন নিহত হন। একই সঙ্গে সুমি অঞ্চলে একটি বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মস্কো। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএতে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ। পছন্দমতো সিদ্ধান্তে পৌঁছানোর চাপে ক্ষুব্ধ কর্মকর্তারা। সংস্থার জরিপে বিস্ফোরক তথ্য। এবার ফিফা বিশ্বকাপের খবর।
কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায়। দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দু দলের মহারণ শুরু হবে বুধবার রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নজর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্কালেনের দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি। কিন্তু শেষ 16তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। তামিম হোসেন, সময় সংবাদ। দাবানলে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্স, স্পেনে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে তীব্র দাবদাহে যুক্তরাজ্যে 2 মাসে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছে। আর পুরো ইউরোপ জুড়ে শুধুমাত্র জুনের শেষ সপ্তাহে গরমে মারা গেছেন 10,000-এর বেশি মানুষ। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলের তাণ্ডব। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় 60 কিলোমিটার দূরের বনাঞ্চলের আগুনে 800 হেক্টর বন পুড়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রথমবারের মতো দেশটির দক্ষিণাঞ্চল থেকে বিশেষ অগ্নি নির্বাপন বিমান এনে প্যারিস অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হেলিকপ্টার, পর্যবেক্ষণ বিমান এবং প্রায় 400 দমকল কর্মী। একই সময়ে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনও। দেশটির দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়ায় কয়েকদিন ধরে চলা আগুনে হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে প্রায় 6600 হেক্টর এলাকা। প্রায় 500 দমকল কর্মী এবং 20টিরও বেশি বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে পুড়েছে যুক্তরাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক ফায়ার ইঞ্জিন ও হেলিকপ্টার। অন্যদিকে গ্রিসেও দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে দাবানল তীব্র হচ্ছে। এদিকে টানা 3য় দফায় তাপপ্রবাহে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র তাপদাহে গত মে ও জুন মাসে ইংল্যান্ড ও ওয়েলসের অন্তত 2700 জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী জুনের শেষ দিকে পশ্চিম ইউরোপ জুড়ে গরমে 10,000-এর বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর টাইফুন বাভি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এতে করে বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। অন্যদিকে আকস্মিকভাবে ব্যাপক বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের জম্মু কাশ্মীর।
টাইফুন বাভি দুর্বল হয়ে ঝড়ে রূপ নিলেও কাটেনি দুর্ভোগ। চীনের পূর্বাঞ্চল জেজিয়াং প্রদেশে আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যেই টাইফুন বাভি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। ফলে পূর্ব ও উত্তর পূর্ব চীনের বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার রাতে তাইঝো এবং রোববার ভোরে ওয়াইনঝো শহরের কাছে দ্বিতীয়বার স্থলভাগে আঘাত হানে বাভি। পরে উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আনহুই প্রদেশের দিকে যেতে যেতে আরও দুর্বল হয়ে পড়ে ঝড়টি। তবে আবহাওয়া কর্তৃপক্ষ আগামী দুদিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বাভির প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেজিয়াং প্রদেশ, যেখানে 22 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও সাংহাই ও ফুজিয়ান থেকেও কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জেজিয়াং এর উপকূলীয় শহর ওয়েংচিংয়ে ঝড়ে 1300-এরও বেশি গাছ ভেঙে পড়েছে, যার মধ্যে শত শত গাছ শিকড় সহ উপড়ে গেছে। ঝড়ের কারণে সাংহাইয়ের 2 আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 650-টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। এদিকে ভারতের কাশ্মীরে নতুন করে বিপর্যয় ডেকে এনেছে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি। অনন্তনাগ ও পেহেলগাম এলাকায় রোববার ভয়াবহ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে মাঠ, ফসলি জমি ও ফলের বাগান। প্রবল স্রোতে উপড়ে গেছে বহু গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি ও স্থানীয় অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে চলতি বছর জুন মাসে ভারতীয় ইতিহাসে অন্যতম শুষ্ক মাস হওয়ার পর এমন চরম আবহাওয়ার ঘটনা কৃষি উৎপাদন ও অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিউলি রোসা, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংস্থাটির বার্ষিক অভ্যন্তরীণ জরিপে অনেক কর্মকর্তা অভিযোগ করেছেন, সত্য তথ্য অনুসরণের বদলে প্রশাসনের পছন্দ মতো সিদ্ধান্তে পৌঁছানোর চাপ বাড়ছে। সাবেক গোয়েন্দা প্রধান তুলসি গ্যাভোর্ডের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এমন পরিস্থিতিতে সত্য প্রতিবেদন দিলে চাকরি, নিরাপত্তা ও পরিচয় ফাঁসের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন অনেক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বিশ্লেষণের মূল ভিত্তি নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পর সংস্থাটির বার্ষিক অভ্যন্তরীণ জরিপে অংশ নেয়া অনেক কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটিতে রাজনৈতিক প্রভাব বেড়েছে। তাদের অভিযোগ, তথ্য যেদিকে নিয়ে যায় সেদিকে না গিয়ে প্রশাসনের পছন্দ মতো সিদ্ধান্তে পৌঁছানোর চাপ তৈরি করা হচ্ছে। জরিপে অংশ নেয়া অনেক কর্মকর্তা, বিশেষ করে জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ডের কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেছেন। তাদের মধ্যে রয়েছে ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাং সংক্রান্ত মূল্যায়ন নিয়ে 2 জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্তের ঘটনা। এছাড়া 2016 সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে যুক্ত ছিলেন এমন 3 ডজনের বেশি বর্তমান ও সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিলের সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ হয়েছে। জরিপে অংশ নেওয়া কর্মকর্তারা আরও বলছেন, রাজনৈতিক পরিবেশের কারণে গোয়েন্দা বিশ্লেষণের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর উদাহরণ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, হামলায় ইরানের কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে, অথচ ট্রাম্প দাবি করেছিলেন ইরান ধুলোয় মিশে গেছে। পরে সংস্থাটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুজকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাও গোয়েন্দা মহলে উদ্বেগ তৈরি করেছে। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ কর্মকর্তা অবশ্য বলেছেন, তাদের সরাসরি ঊর্ধ্বতনরা এখনও নিরপেক্ষতা রক্ষার চেষ্টা করছেন। তবে ওপর মহল থেকে রাজনৈতিক চাপ, কর্মকর্তাদের পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কা সহ নানা কারণে গোয়েন্দা বিশ্লেষণের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে মনে করছেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় 5 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার ইরান সীমান্ত সংলগ্ন ওয়াশুক জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলার মাসখেল শহরে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা দোকানে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে এলো পাতারি গুলি চালায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মারা গেছেন জুরাসিক পার্ক খ্যাত কিংবদন্তি অভিনেতা স্যাম নিল। 78 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ নিশ্চিত করল পরিবার। বিনোদন জগতের শোকের ছায়া। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 2 সপ্তাহ পরও নিহতদের উদ্ধারে চলছে অভিযান। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4333 জনে। এদিকে দুর্গন্ধ, দূষণ ও বিশুদ্ধ পানির সংকটে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভেনেজুয়েলায় ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাগুয়াইরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক ও স্বজনরা। প্রিয়জনদের খুঁজে না পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ছাড়বেন না বলেও জানান অনেকে। তবে দায়িত্বরতরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ছে। তীব্র গরম, ধ্বংসের স্তূপ, দূষণ আর চাপা পড়া মরদেহের দুর্গন্ধের মধ্যেই দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ভবন ধসে পড়ার ঝুঁকি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ছে উদ্ধার অভিযান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক শাখা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন সতর্ক করে বলছে, বিশুদ্ধ পানির সংকট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভেঙে পড়া এবং স্বাস্থ্যসেবায় বিঘ্নের কারণে ভূমিকম্পে বেঁচে যাওয়া হাজারো মানুষ বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে শ্বাসতন্ত্র ও ডায়রিয়াজনিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে রোগ পর্যবেক্ষণ, টিকাদান কার্যক্রম জোরদার এবং অস্থায়ী হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোকে আগাম সতর্কবার্তা ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে WHO। বরকতুল্লাহ, সময় সংবাদ। ব্রহ্মপুত্রে চীনের নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে ভারত ও বাংলাদেশের জন্য। বেজিং সমর্থিত এক ভূতাত্ত্বিক গবেষণায় বলা হয়েছে, বাঁধটির নিচ দিয়ে সক্রিয় ভূফাটল বা ফল্ট লাইন চলে গেছে। এতে ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে বাঁধটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করা না গেলে ভবিষ্যতে এই প্রকল্প আঞ্চলিক উদ্বেগ আরও বাড়াবে। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। ইয়ারলুং সাংপো নদী ভারতের অরুণাচল প্রদেশ ও আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। পরে বাংলাদেশে প্রবেশের পর নদীটি যমুনা নামে প্রবাহিত হয়। গত বছর নির্মাণ কাজ শুরু হওয়া ইয়ারলুং সাংপো নদীর নিম্ন প্রবাহের জলবিদ্যুৎ প্রকল্প থেকে বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উৎপাদন সক্ষমতার দিক থেকে এটি চীনের 3 গর্জেস বাঁধের প্রায় 3 গুণ বড় হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শুরু থেকেই নদীর নিম্ন প্রবাহের দেশ ভারত ও বাংলাদেশে এর পরিবেশগত ও পানি প্রবাহের প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দেয়। এবার সেই উদ্বেগে নতুন মাত্রা যোগ করেছে চীনের রাষ্ট্রীয় জিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণা। এতে বলা হয়েছে, প্রকল্পের জলাধারের নিচ দিয়ে পাইজেন ফল্ট নামে একটি সক্রিয় ভূফাটল বিস্তৃত রয়েছে। গবেষকদের মতে প্রায় ৯৫০০ বছর আগেও এই ফল্টে ভূতাত্ত্বিক নড়াচড়ার প্রমাণ পাওয়া গেছে। তাই ভবিষ্যতে ভূমিকম্প বা ফল্টের সক্রিয়তা বাঁধ, সেতু, সড়ক, সুড়ঙ্গ সহ পুরো অবকাঠামোর স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, জলাধারের আশপাশের শিলা দীর্ঘদিনের ফল্টের প্রভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ভূখণ্ডের মাটি তুলনামূলকভাবে আলগা। এতে ভূমিকম্প, ভূমিধস কিংবা দীর্ঘ সময় জলাধারের পানির চাপে পাহাড় ধসের আশঙ্কা বাড়তে পারে। গবেষকরা ২০১৭ সালে তিব্বতে হওয়া ৬.৯ মাত্রার ভূমিকম্পের উদাহরণ দিয়ে জানান, ওই ফল্ট এখনও ভূমিকম্প সৃষ্টিতে সক্রিয়। বিশ্লেষকদের মতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পটি কেবল প্রকৌশলগত চ্যালেঞ্জই নয়, আঞ্চলিক ভূ রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত এরই মধ্যে চীনের কাছে প্রকল্পটির বিষয়ে আরও স্বচ্ছতা এবং নদীর নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা না করা হলে ভবিষ্যতে এই প্রকল্প আঞ্চলিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়ছে ইবোলা। দেশটির ৫টি প্রদেশে সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৭৩ জনে। এতে প্রাণ হারিয়েছেন ৬৭২ জন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে হাউথ ওয়েলে ও ছোপো প্রদেশকে আক্রান্ত এলাকার তালিকায় যুক্ত করা হয়েছে। তদন্তে জানা গেছে, ইতুরি প্রদেশ থেকে মানুষের চলাচলের মাধ্যমে এই দুই প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে। বর্তমানে ৭৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৩০৬ জন সুস্থ হয়েছে। পাশাপাশি ২৯৯টি সন্দেহভাজন সংক্রমণের তদন্তাধীন রয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানী দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে লুসাইল কবরস্থানে তাকে দাফন করা হয়। ধর্মীয় রীতিনীতি মেনে অত্যন্ত সাদামাটা আয়োজনে শেষ বিদায় জানানো হয় সাবেক এই আমিরকে। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ রাজপরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। এর আগে গেল রোববার ৭৪ বছর বয়সে মারা যান সাবেক আমির শেখ হামাদ।
1995 থেকে 2013 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর কাতার শাসন করেন তিনি। তার দূরদর্শী নেতৃত্বে কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। হলিউডের জনপ্রিয় সিনেমা জুরাসিক পার্ক খ্যাত কিংবদন্তি অভিনেতা স্যাম নিল মারা গেছেন। সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে 78 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে মৃত্যুর এই খবর নিশ্চিত করা হয়েছে। পারিবারিক বিবৃতিতে জানানো হয় তার এই চলে যাওয়া ছিল হঠাৎ ও অপ্রত্যাশিত। 2022 সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি। পরে চিকিৎসার পর সুস্থ হন। মৃত্যুর আগে তিনি ক্যান্সার মুক্ত ছিলেন। 5 দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে জুরাসিক পার্ক, দ্য পিয়ানো এবং পিকি ব্লাইন্ডার্সের মতো জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান নিউজিল্যান্ডের এই অভিনেতা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের তারকারা। বিশ্বকাপের লড়াই শুধু ফুটবল মাঠেই নয়, পৌঁছে গেছে এয়ারলাইনগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিশ্বকাপের এক বন্ধুত্বপূর্ণ বাজিতে হেরে একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। সেই সঙ্গে ঘোষণা করেছে বিশেষ ফ্ল্যাশ সেলেরও। ফুটবল বিশ্বকাপের উত্তাপ এবার ছড়িয়েছে আকাশপথেও। মাঠের লড়াই ঘিরে বন্ধুত্বপূর্ণ এক বাজিতে হেরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘটনার শুরু 8 জুলাই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচকে সামনে রেখে ব্রিটিশ এয়ারওয়েজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নরওয়েজিয়ান এয়ার। শর্ত ছিল যে দেশের দল হারবে সেই দেশের এয়ারলাইন একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লোগো বদলে বিজয়ী দেশের এয়ারলাইনের লোগো ব্যবহার করবে। মিয়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারানোর পর প্রতিশ্রুতি রাখে নরওয়েজিয়ান এয়ার। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করে পোস্ট দেয় ইটস কামিং হোম এবং ওয়েল প্লেড ইংল্যান্ড অ্যান্ড ব্রিটিশ এয়ারওয়েজ। শুধু লোগো বদলেই থেমে থাকেনি এয়ারলাইনটি। পরাজয়কে হাসি মুখে মেনে নিয়ে যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যকার সব রুটে 48 ঘন্টার বিশেষ ফ্ল্যাশ সেল এবং ভ্রমণ ছাড়ের ঘোষণাও দেয় তারা। বিপরীতে ব্রিটিশ এয়ারওয়েজও ইনস্টাগ্রামে পাল্টা পোস্ট দিয়ে লেখে 90 মিনিটের জন্য প্রতিদ্বন্দ্বী কিন্তু বন্ধুত্ব চিরদিনের। এই বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে যোগ দেয় মালয়েশিয়া এয়ারলাইন্স, কেনিয়া এয়ারওয়েজ, বিএলআর বিমানবন্দর ও ভার্জিন অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বাজি দেখিয়ে দিল বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো মাঠ ছাড়িয়ে ব্র্যান্ড ও এয়ারলাইনগুলোর মধ্যেও আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জেরে অস্থির বিশ্ববাজার। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আর এর প্রভাবে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে দেখা দিয়েছে দরপতন। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় শঙ্কায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 3.08% বেড়ে দাঁড়িয়েছে $78.35। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও 3.09% বেড়ে হয় $73.62। বাজার বিশ্লেষকদের মতে চলমান অস্থিরতায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালী দিয়ে অনিশ্চয়তাই তেলের বাজারে নতুন চাপ তৈরি করেছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কাও বেড়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই 225 সূচক 0.21% কমে যায়। দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও 63.91% হারায়। আর চীনের সাংহাই কম্পোজিট সূচক 30.14 পয়েন্ট কমে লেনদেন শুরু করে। বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক মূল্যস্ফীতির উপর চাপ আরও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে পণ্য বাজার, শেয়ার বাজার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ওয়াশিংটনের আক্রমণে কয়েকজন হতাহত। জবাবে জর্ডান সহ 5 দেশের মার্কিন ঘাঁটিতে আঘাত আইআরজিসির। এবং ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্স, স্পেন। তীব্র দাবদাহে ইউরোপে জুনের শেষ সপ্তাহে 10,000-এর বেশি মানুষের মৃত্যু। বন্যার কবলে ভারতের জম্মু কাশ্মীর।
এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশো, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।